Now, in Gaza, the Civil Defense Agency mounted fierce fighting in a number of towns. Fighting continues in southern Iraq. At around 9 a.m., Iraqi forces fired missiles into Kuwait, prompting chemical... বিবিসি বিশ্বজুড়ে পরিচিত একটি গণমাধ্যম। বলা হয় এটি নাকি নিরপেক্ষ সত্যভিত্তিক সংবাদ দেয়, কিন্তু প্রশ্ন হলো সত্যিই কি বিবিসি নিরপেক্ষ, নাকি এটি পশ্চিমা রাষ্ট্রের এজেন্ডা বাস্তবায়নের একটি হাতিয়ার? 2003 সালে ইরাক যুদ্ধের সময় বিবিসি একটি স্পষ্ট ভূমিকা পালন করেছিল যুদ্ধকে ন্যায়সঙ্গত দেখানোর জন্য। তারা ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ও আমেরিকার বুশ প্রশাসনের মিথ্যা তথ্য, যেমন 45 মিনিটে WMD হামলা প্রচার করেছিল বারবার। I take the fact that he develops weapons of mass destruction very seriously. It concludes that Iraq has chemical and biological weapons, that Saddam has continued to produce them, that he has existing and active military plans for the use of chemical and biological weapons, which could be activated within 45 minutes, including against his own Shia population, and that he is actively trying to acquire nuclear weapons capability. বিবিসি সাংবাদিক অ্যান্ড্রু গিলিগান যখন এই তথ্যকে প্রশ্নবিদ্ধ করেন, তখন তাকে চাপের মুখে পড়তে হয়। তার রিপোর্ট ধামাচাপা পড়ে। বিবিসি সরকারের ইচ্ছামতো নিজেদের সাংবাদিকদের কণ্ঠরোধ করে। One of the key things, one of the reasons why this is a crisis for the whole BBC, rather than, as George Entwistle tried to claim before he resigned, just for Newsnight, is that this story was approved and editorially controlled all the way up through the BBC's hierarchy, right up, according to Entwistle, to a member of the management board, senior figures in BBC News, BBC lawyers. What were they thinking of, those people, not contacting McAlpine? ফিলিস্তিনে হাজার হাজার মানুষ নিহত হলেও বিবিসি যেন তাদের অস্তিত্বকেই অস্বীকার করে। 2023-24 সালের মধ্যে বিবিসির রিপোর্টে প্রতি একজন ইসরায়েলের মৃত্যুর জন্য 33 গুণ বেশি কাভারেজ ছিল, অথচ সেই সময়ে 42,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। বিবিসির রিপোর্টে প্রায় লেখা হয় হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে তথ্য, যেন ফিলিস্তিনিদের মৃত্যু কোনো সন্দেহজনক তথ্য, অথচ ইসরায়েলি পরিসংখ্যানকে প্রশ্ন তোলা হয় না। গাজার মেডিক্স আন্ডার ফায়ার নামের একটি ডকুমেন্টারি তারা নিজেই তৈরি করেও প্রচার করেনি, কারণ এতে ইসরায়েলের সেনাবাহিনীর নৃশংসতা তুলে ধরা হয়েছিল। বিবিসি সবসময় বেশি সুযোগ দিয়েছে ইসরায়েলি কর্মকর্তাদের। 2023-24 সালে তারা 2350 জন ইসরায়েলিকে সাক্ষাৎকার দিয়েছে, যেখানে ফিলিস্তিনিদের সংখ্যা ছিল মাত্র 1085 জন। একটি ঘটনায় বিবিসি উপস্থাপক মেরিয়াম মোশেরি ইসরায়েলি রাজনীতিবিদকে বলতে দিয়েছিলেন যে হামাস শিশুদের পুড়িয়ে মেরেছে, কিন্তু সেই দাবির কোনো প্রমাণ না চাইলেও তা প্রচার করে দেয় বিবিসি। বিবিসি তাদের রিপোর্টে কখনো নাকবা, অবরোধ, অধিকৃত অঞ্চল বা প্যালেস্টিনিয়ান মুক্তি আন্দোলনের ইতিহাস তুলে ধরে না, যেন ফিলিস্তিনিরা হঠাৎ করে সহিংস হয়ে ওঠে। বিবিসির ভেতরেও অসন্তোষ রয়েছে। 2024 সালে 100 জন কর্মী একটি চিঠিতে বলেন বিবিসি ফিলিস্তিনিদের অমানবিকভাবে উপস্থাপন করছে। অনেক সাংবাদিক বলেন ইসরায়েলি ভিকটিমদের মানবিক গল্প বিবিসি বারবার দেখায়, কিন্তু ফিলিস্তিনিদের মৃত্যু যেন শুধুই সংখ্যা। বিবিসি কার্যত ব্রিটিশ সরকারের পররাষ্ট্রনীতি অনুসরণ করে চলে, যেখানে ইসরায়েলকে শিকার এবং ফিলিস্তিনকে সন্ত্রাসী হিসেবে তুলে ধরা হয়। বিবিসি কোনো নিরপেক্ষ গণমাধ্যম নয়, এটি একটি পশ্চিমা প্রোপাগান্ডা মেশিন, যা রাষ্ট্রের পক্ষ নয়, জনগণের নয়। আমরা যারা লাইসেন্স ফি দেই তাদের উচিত প্রশ্ন তোলা, কেন এই পক্ষপাত দুষ্টতা, কেন সত্যকে দমন করা হয়। এই ভিডিও শেয়ার করুন, সত্য ছড়িয়ে দিন, স্বাধীন মিডিয়াকে সমর্থন করুন, যেমন আল জাজিরা, মিডল ইস্টাই, নোভারা মিডিয়া। দাবি তুলুন, বিবিসির অভ্যন্তরীণ নীতিমালায় পরিবর্তন চাই, কারণ সত্য গুরুত্বপূর্ণ এবং যখন বিবিসি নীরব তখন আমাদের কণ্ঠই প্রতিরোধ।